আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব 15,000 টাকার সেরা 5টি ফোন, টপ 5 ফোন আন্ডার 15K 2026। ওকে, তো অনেকদিন পর আবার 15,000 টাকার 5টি ফোন নিয়ে আমরা হাজির হয়েছি, প্লাস রিয়েক্ট করবো আমরা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। এই মুহূর্তে 15,000 টাকা বাজেটে যদি কোনো অফিসিয়াল স্মার্টফোন কেনার কথা চিন্তা করেন, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টা স্মার্টফোন সাজেস্ট করব যেটার মধ্যে যে কোনো একটা যদি পছন্দ হয় তাহলে আপনি চোখ বন্ধ করে ফোনটা কিনে নিতে পারবেন, কারণ সব দিক থেকেই এই ফোনগুলো একদমই পারফেক্ট এবং এই বাজেটে এর থেকে ভালো ফোন আর পাওয়া যায় না বললেই চলে। এবং এই লিস্টের মধ্যে একটা আনঅফিসিয়াল স্মার্টফোনও রয়েছে যেটা অনেক বেশি ভ্যালু ফর মানি। যারা হচ্ছে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল নিয়ে খুব বেশি চিন্তা করেন না, তাদের জন্য ওই ফোনটা ভিডিও শেষে সাজেস্ট করব। চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে নাম্বার 1 এ রয়েছে টেকনো স্পার্ক 40C এবং এই ফোনটা 128 জিবি ভার্সনটা পাওয়া যাচ্ছে 12,490 টাকায়। মানে আমরা কিন্তু 15,000 টাকা বাজেটের কি বলে মানে 5টা ফোন দেবো, তার মধ্যে প্রথম ফোনটা পাচ্ছি 12,000 কত জানি বললো সামথিং। যাই হোক, আমি টুই করি, ওয়েট, প্লে করি। এবং এই ফোনটা 128 জিবি ভার্সনটা পাওয়া যাচ্ছে 12,490 টাকা। 12,490 মানে 12,500 টাকা, ঠিক আছে। তো ফোনটা দেখতে খুবই সুন্দর, ডিজাইনটা আসলে সুন্দর, হোয়াইট কালার একটা ভ্যারিয়েন্ট ফোন, তো যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর অনেকটা ওই আইফোনের মতো শেপ দিয়েছে আর কি, মানে ক্যামেরা শেপটা অবশ্যই দেখতে সুন্দর লাগছে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এবং এটা ডিজাইন দেখে বুঝতেই পারছেন যে কোন ডিজাইনের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আইফোন 13, 14 এবং 15 এর সাথে কিন্তু এটা ডিজাইন মিলে যাচ্ছে এবং ডিজাইনটা আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজনের কাছেই ভালো লাগবে এবং আমার কাছে পার্সোনালি এটা ডিজাইনটা ভালোই লেগেছে। এবং এই জায়গায় কিন্তু আপনি একটা 6.67 ইঞ্চির একটা এলসিডি এইচডি প্যানেল, এখানে আমরা এইচডি প্লাস ডিসপ্লে পাবো, এটাও স্বাভাবিক। আইপিএস ডিসপ্লে পাবো, এটাও স্বাভাবিক। আইপিএস ডিসপ্লে নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাট ডিসপ্লেটা দেখো, মানে এখানে আমরা পাচ্ছি 5 অল কাটআউট, ঠিক আছে। এই বাজারে কিন্তু আমরা বেশিরভাগ সময় ইউ শেপ নচ পেয়ে, ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচ পেয়ে থাকি, ঠিক আছে। বাট এখানে আমরা পাচ্ছি 5 অল কাটআউট, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড, দেখতে খুবই প্রিমিয়াম লাগছে হিসেবে। আর চিন বেলটা, লোয়ার বেলটা একটু মোটা, যেটা দেখতে বোঝাই যাচ্ছে, বাট এটা অবশ্যই এই বাজেট এরকমই হবে, এটাই স্বাভাবিক, এটা কনসিডার করা যায়। তো ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর। তো চলো ভিডিওটি প্লে করি। পাচ্ছেন এবং এটাতে 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হচ্ছে, যার কারণে ডিসপ্লেটা ইউজ করতে গেলে অনেক বেশি স্মুথ লাগবে। এবং এই বাজারের ফোনগুলোতে এইচডি ডিসপ্লে কিন্তু এখন থাকে, কিছুদিন পরে দেখা যাবে যে 30,000 টাকা বাজারেও এইচডি ডিসপ্লে হয়তো চলে যাবে, ফোনের প্রাইস এই লেভেলে বাড়তেছে। এবং এটার মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে মিডিয়াটেক হেলিও G81, ওকে, এটা তো গুড চিপসেট। G81, G100, G200 এগুলোর পারফরম্যান্স একদমই সিমিলার বলতে পারেন, 19-20 ডিফারেন্স, যার কারণে পারফরম্যান্স কিন্তু অনেক ভালো পাবেন। এবং এই বাজারের মধ্যে যতগুলো ফোন রয়েছে ম্যাক্সিমাম ফোনগুলোর মধ্যে সেম এসএসডি ইউজ করে থাকে, যার কারণে পারফরম্যান্স কিন্তু এভারেজলি ঠিকঠাকই। না, আমি যদি বলি মিডিয়াটেক জি হেলিও G81, এটা অবশ্যই একটা ব্যালেন্স চিপসেট এই বাজারে। এর যদিও একটা এন্ট্রি লেভেলের চিপসেট, বাট এটা দিয়ে কি তুমি রেগুলার কাজ, মোটামুটি মাল্টিটাস্কিং প্লাস কি মিডিয়া কনজিউম এগুলো করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি তুমি গেমিং করতে চাও, হালকা পাটা 2D টাইপের গেমগুলো কি অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট যারা পাবজি, ফ্রি ফায়ার খেলো, তারা অবশ্যই খেলতে পারবে খুবই লোয়ার সেটিংয়ে, ঠিক আছে। বাট না খেলাই উত্তম। বাট ওভারঅল এই চিপসেটটা এই প্রাইসের মধ্যে কি সবচেয়ে মানে সেরা বলতে পারো, ঠিক আছে। অ্যাটলিস্ট ইউনি এসএসসি তুলনায় এই চিপসেটটা বেশ ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। আর এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং একটা 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার আউটপুট মোটামুটি ভালোই বলবো, এই বাজেটের ফোন থেকে আমরা এই ধরনের ক্যামেরাই কিন্তু পেয়ে থাকি। হ্যাঁ, এই বাজেটের মধ্যে আমরা এরকমই ছবি পাই, বাট ছবিগুলো দেখতে অনেকটাই কি একটু কালারফুল মনে হচ্ছে। বাট এখানে অবশ্যই ডিটেলস প্লাস কি শার্পনেস একটু ঘাটতি আছে অবশ্যই, বাট এটাই স্বাভাবিক। এই বাজেটের মধ্যে এর থেকে ভালো হবে না, এটাও তোমার মাথায় রাখা উচিত। তো চলো ভিডিওটি প্লে করি। কিন্তু ব্যাটারির জায়গায় কিন্তু তারা একটা বিশাল বড় ব্যাটারি দিয়ে দিচ্ছে, 6000 mAh এর ব্যাটারি। এবং এই ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি 2 দিনের মতো অনায়াসে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এই যে এসএসডিটা রয়েছে এবং যে ডিসপ্লেটা সেটা খুব বেশি একটা পাওয়ার হাঙ্গি না, যার কারণে কিন্তু লং টাইম ধরে একটা ব্যাটারি ব্যাকআপ, যেটা আসলে ভালো, যেটা আসলে ভালো। আমাদের লিস্টের নাম্বার 2 তে রয়েছে ইনফিনিক্স স্মার্ট 20 এবং এটার 464 জিবি পাওয়া যাচ্ছে 14,999 টাকায়। ইনফিনিক্স স্মার্ট 20, ঠিক আছে। তো এটার ডিজাইনটা বেশ সুন্দর অবশ্যই, কারণ আগেরটার থেকে এটার ডিজাইনটা একটু বেশি সুন্দর লাগছে বা বেশি প্রিমিয়াম মনে হচ্ছে আর কি। অবশ্যই এটা আইফোন 17 থেকে ক্যামেরা শিপটা নিয়েছে অবশ্যই ডিজাইনটা, বাট দেখতে খুব প্রিমিয়াম লাগছে। তো চলো বিউটি প্লে করি। এইটা 464 জিবির প্রাইস দেখে অনেকটা বেশি মনে হলো, এটার প্রসেসরটা কিন্তু কিছুটা বেটার টেকনো থেকে, যার কারণে দেখা যাচ্ছে যে গেমিং পারফরমেন্স কিংবা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু আপনি বেটার একটা বেনিফিট এই জায়গায় পাবেন। যদিও কিনা 4 জিবি র্যাম ইউজ করা হয়েছে, আপনি চাইলে কিন্তু এটার যে 128 জিবি ভেরিয়েন্টটা রয়েছে সেটা আপনি চাইলে 15,999 টাকা মানে 1000 টাকা অ্যাড করে নিয়ে নিতে পারবেন। এবং এইটার ডিজাইন ভাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। রিসেন্টলি আমরা রিভিউ করেছিলাম 60,000 টাকা দামের অনর 600, যেটার সাথে ডিজাইন মিলে যাচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্সের সাথে ডিজাইন কালার
কালার সবকিছু মিলে আছে, যার কারণে আপনি একটা লাক্সারিয়াস ফিল না, এটা ডিজাইনটা আসলে সুন্দর, আগেরটার তুলনায় এটা বেশি হিসেবে সুন্দর। তারা দিয়েছে হচ্ছে একটা 6.78 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল এবং এটার মধ্যে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট রয়েছে। বাট ভালো ব্যাপার হচ্ছে যে এটাতে একটা 5 হোল ডিসপ্লে রয়েছে, যার কারণে সামনে থেকে দেখতে অনেক বেশি প্রিমিয়াম। হ্যাঁ অবশ্যই, মানে এটা যে একটা আইপিএস ডিসপ্লে, ঠিক আছে, তো যেটা দেখতে কি খুবই কালারফুল মনে হচ্ছে, ঠিক আছে, মানে বিশেষ করে যারা মিডিয়া কনজিউম করবে তাদের কাছে ডিসপ্লেটা বেশ ভালো হবে। আর যেহেতু ডিসপ্লেটা বেশ বড় সড়ো, তো মোটামুটি কি তুমি মিডিয়া কনজিউম করে প্লাস কি মোটামুটি টুকিটাকি গেমিং করে কি মজা পাবে, ঠিক আছে। আর ডিসপ্লেটা 5 হোল কার্টন, এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট। এখন আমরা মানে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, লোয়ার বেজেলটা অবশ্যই মোটা, এই বাজেটে এরকম হবে এটাই স্বাভাবিক, এটা কনসিডার করতে হবে তোমাকে, বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। এটার মধ্যেও কিন্তু প্রসেসর হিসেবে সেম ভাবে MediaTek Helio G81 ওকে, বেশ ভালো একটা চিপসেট। G81, G81 Ultra, 81 সব Ultra একই। Max যাই বলেন না কেন সবগুলো অলমোস্ট সিমিলার, বাট এইটার পারফরম্যান্সটা আপনি স্লাইটলি বেশি পাবেন Spark 40C থেকে, যার কারণে যারা একটু পারফরম্যান্স সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। বাট যখন আপনি ক্যামেরার দিকে আসবেন তখন কিন্তু এটা অনেক অনেক বেশি পিছিয়ে থাকে, কারণ এটার ফ্রন্ট ক্যামেরা এবং এর যে মেইন ক্যামেরা রয়েছে দুইটার মধ্যে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যার কারণে এভারেজ একটা আউটপুট পাওয়া যাচ্ছিল, আর 1080p বেশি ভিডিও করা হচ্ছিল না, আর অনেক লিমিটেশন ক্যামেরাতে রয়েছে, যার কারণে ক্যামেরা সেন্ট্রিক ফোন যদি খুঁজে থাকেন তাহলে এটাকে আমি বলবো যে অ্যাভয়েড করাই কিন্তু ভালো। নাম্বার 3 তে আপনাদেরকে যেই ফোনটা সাজেস্ট করব এটার প্রাইস কিন্তু এই লিস্টের মধ্যে সবথেকে কম বলতে পারেন এবং এটা মোটামুটি ভ্যালু ফর মানি বলা চলে। এটা হচ্ছে Nuvia A76 যে ফোনটা রয়েছে সেটা, এবং এটার 128GB ভেরিয়েন্টটা কিন্তু পাওয়া যাচ্ছে 13,500 টাকায়, এবং এই লিস্টের মধ্যে সবথেকে কম দামি ফোন এটাই বলতে পারেন। বাট ডিজাইনের দিক থেকে কিন্তু ভাই এটা লাখ টাকার ফোনের ডিজাইন, 17 Pro Max এর সাথে এটা অবশ্যই পুরোপুরি আইফোন 17 প্রো ম্যাক্স থেকে একদম কপি করে দিয়েছে বলা যায়। হ্যাঁ, পুরোপুরি ক্যামেরা শেপটা ঠিক আছে, মানে কপি করেছে এই আর কি। বাট তারপর ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না। বাট এরকম ডিজাইন না দিয়ে যদি তাদের যদি নিজস্ব ডিজাইন নিয়ে আসতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো, বা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখতে পারতাম, ঠিক আছে। বাট ওভারঅল এই বাজেটের ফোনগুলো এরকম আইফোন 17 কি মানে আইফোন 17 প্রো কে বা আইফোন 17 ডিভাইসকে কি মানে কপি করে, এটাই স্বাভাবিক। তো চলো বিউটি প্লে করি। মানে একদম কম্পেয়ার করতেছে এরকম একটা অবস্থা। আপনি যদি এই ধরনের কোনো লাক্সারিয়াস ডিজাইন পছন্দ করে থাকেন তাহলে আই থিংক যে এটা আপনার কাছে অনেক বেশি ভালো এটা লাগবে। ডিজাইনটা যতটা সুন্দর, এটা ডিসপ্লেটা তার থেকে বড় কুৎসিত, ঠিক আছে। কেন কুৎসিত বললাম? কারণ এখানে আমরা পাচ্ছি ইউ শেপ নচ। এর আগে দুইটা ফোন আমরা পাচ্ছি কি 5 হোল কার্টন, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছিল এই বাজারের ফোন হিসেবে, বাট এখন আমরা পাচ্ছি ইউ শেপ নচের ডিসপ্লে, যেটা আমাকে খুবই হতাশ করে, কারণ এই ইউ শেপ নচ বর্তমান যুগে কি বেমানান, ঠিক আছে। এটা একটা 2020 সাল বা 2021 সালে বলতাম যে ঠিকঠাক ছিল, বাট বর্তমানে 2026 সালে 5 হোল কার্টন ছাড়া এটা কি চলেই না, ঠিক আছে। তো ওই হিসেবে ডিসপ্লেটা বেশ বেমানান। তো চলো বিউটি প্লে করি। যাই হোক, এটা হার্ডওয়্যারের দিকে আমরা একটু তাকাই। এখানে কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে UniSoC যেটা আমার কাছে T725 যে কম। SoC-টা রয়েছে সেটা, এবং এই লিস্টের মধ্যে UniSoC এর ফোন শুধুমাত্র এইটাই। এর কারণ হচ্ছে যে এটার পারফরম্যান্সটা কিছুটা মানে অন্যগুলা থেকে কম্পেয়ারলি মানে কম দিবে, সেটাই। এবং এটার প্রাইসটা অবভিয়াসলি কম। তার পাশাপাশি কিন্তু এই জায়গায় ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.75 ইঞ্চির একটা IPS ডিসপ্লেটা বড় হলো, ওই 5 হোল কার্টন না দিলে আসলে কোনো মানে বেমানান, পুরোপুরি বেমানান। 90 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, বাট এই 90 হার্জটা খুব বেশি একটা আপনি ফিল করতে পারবেন না, মনে হবে যে আপনি একটা মানে 60 হার্জের ডিসপ্লে ইউজ করতেছেন। কারণ এমনিতেই যেই মানে বাজেট রেঞ্জের ফোনগুলোর 120 হার্জ ইউজ করলে মনে হয় যে মাঝে মাঝে 60 হার্জ ইউজ করতেছি, এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় এটাতে খুব বেশি একটা হাই রিফ্রেশ রেটের ফিল কিন্তু আপনি পাবেন না। বাট ব্যাটারি ব্যাকআপের দিকে কিন্তু কোনো অবস্থাতেই তারা কম্প্রোমাইজ করে নাই। এই জায়গায় কিন্তু বিশাল বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh এর। কি এখন আপনি 5000 mAh বিশাল বড় ব্যাটারি? সিরিয়াসলি ভাই, এটা আবার কেমন হলো? মানে 5000 তো বিশাল বড় ব্যাটারি না। যদি 6000 হতো তাহলে বলতাম যে না 5000 মানে বিশাল বড় ব্যাটারি দিয়েছে বা স্ট্যান্ডার্ড ব্যাটারি দিয়েছে। বাট 5000 যেটা দিয়েছে এটা অবশ্যই বিলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এটা এক সময় ঠিক ছিল, বাট বর্তমান হিসেবে এটা 6000 কি স্ট্যান্ডার্ড বা 6500 স্ট্যান্ডার্ড, ওই হিসেব করলে ব্যাটারিটা আসলে ছোট। বাট এই বাজেটে ব্যাটারিটা 6000 দিলে আসলেই ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। বলতে পারেন যে 5000 mAh এর ব্যাটারি তো মানে এই কম্পারিজন কিংবা এই প্রাইসের মধ্যে মানে এটা নর্মাল হয়ে গেছে। নর্মাল হলেও দেখা যাচ্ছে যে সিলিকন কার্বনের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো 7000 mAh এর সাথে কিন্তু এই 5000 mAh খুব ইজিলি কম্পেয়ার করতে পারে। আর যেহেতু এটাতে UniSoC এর প্রসেসর ইউজ করা হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে এটার যে ব্যাটারি ব্যাকআপটা সেটা আলটিমেটলি অনেক বেশি পাওয়া যাবে। এটা কিন্তু আবার ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স এর ফোনটা থেকে অনেক বেশি এগিয়ে থাকে, কারণ এই জায়গায় মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এর যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেই জায়গায় একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা এটা হয়েছে। ছবি কোয়ালিটি দেখো, মানে আগের ফোনগুলো থেকে এটা ছবি কোয়ালিটি বেশ গুড, মানে বেশ শার্প, ঠিক আছে। আবার ছবিগুলো কি বেশ কালারফুলও মনে হচ্ছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই এখানে ডিটেল শার্পনেস অবশ্যই ঘাটতি আছে, বাট যদি আমি কম্পেয়ার করি তাহলে আগের 3টা ফোনের থেকে এটা ছবির কোয়ালিটি এক কথায় অসাধারণ ভাই এই বাজেটের মধ্যে, ঠিক আছে। তো ওভারঅল ছবির কোয়ালিটি বেশ গুড। তো চলো বিউটি প্লে করি।
যার কারণে যারা 15,000 টাকারও নিচে মানে 13,000 টাকা বাজেটে ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাদের জন্য এটা একটা বেটার সেটাই এই ফোনটা আসলে ভালো, ক্যামেরা হিসেবে বেশ ভালো। বেশি মনে হচ্ছে, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে ক্যামেরার যে আউটপুটটা সেটা 13 মেগাপিক্সেল কিংবা 12 মেগাপিক্সেলের যে আউটপুটগুলো রয়েছে সেইগুলোর মতোই এভারেজ একটা আউটপুট কিন্তু এই জায়গা থেকে আপনারা পাবেন। আর এর বক্সের মধ্যে কিন্তু 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে, যেটা দিয়ে আপনি 5000 mAh এর ব্যাটারিটাকে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারবেন। নাম্বার 4 আপনাদেরকে যে ফোনটা সাজেস্ট করব এইটা হচ্ছে যে একদম জাতীয় ফোন বলতে পারেন, এই বাজেটে চোখ বন্ধ করে কিনে নেওয়ার মতো ফোন, কিন্তু চোখ বন্ধ করে আপনি কিনতে পারবেন না। এর কারণ হচ্ছে এটা ম্যাক্সিমাম জায়গা থেকে স্টক আউট হয়ে গেছে এবং আপনি হয়তো বা খুঁজলে কিছুটা পেতেও পারেন, যার কারণে এই ফোনটা এই লিস্টে রেখেছি। এবং স্পেসিফিকেশনের দিক থেকে খাতা কলমে এই ফোনটা অনেক অনেক বেশি এগিয়ে আছে। কথা বলছিলাম Helio 45 কে নিয়ে, যেটার 128GB 14,999 টাকায় পাওয়া যাচ্ছে এবং এই বাজেটের মধ্যে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজওয়ালা ফোন কিন্তু শুধুমাত্র এইটাই, যার কারণে এই ফোনটাকে এত বেশি এগিয়ে রাখছি। শুধুমাত্র র্যাম এবং রোমই বেশি দিয়ে বসে থাকে না, এই জায়গায় কিন্তু ভালো একটা প্রসেসর ইউজ করা আছে, MediaTek Helio G81 যে এসএসডিটা রয়েছে সেইটা, যার কারণে না এটা অবশ্যই একটা ভালো ফোন বলতে পারো, কারণ আমার র্যাম রোম কি বেশি পাচ্ছে, প্লাস কি চিপসেটটা বেশ ভালো, অ্যাটলিস্ট ইউনি এসএসডির তুলনায় এটা বেশ বেটার। কারণ তুমি লং রানে কি মানে মিডিয়াটেক চিপসেটটা কি তোমাকে ভালো একটা পারফরমেন্স দিবে বা ভালো একটা কি মানে বুস্ট দিবে, ঠিক আছে। তো হিসেব করলে এটা অবশ্যই র্যাম রোমে থেকে বেশি এগিয়ে, প্লাস কি চিপসেটটা বেশ ভালো, তো বাজেটটা ঠিকঠাক আছে, খারাপ না। আর ডিসপ্লেটা হচ্ছে বাকি পাঁচল কাট আউট, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, তো এই বাজেটের মধ্যে এটা তুমি একটা সেরা ফোন বলতেই পারো। তো চলো বিউটি প্লে করি। পারফরমেন্সও অনেক বেশি ভালো পাওয়া যায়। অলসো এটার ক্যামেরাও কিন্তু ভাই একদমই পিছিয়ে নাই, এটার মধ্যে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার এটার ক্যামেরা খুব মানে এটার ক্যামেরা ছবি কোয়ালিটি দেখো, এটার ছবি কোয়ালিটি বেশ গুড, মানে এটা অনেকটা হ্যাঁ কালারফুল মনে হচ্ছে, প্লাস ন্যাচারাল মানে ন্যাচারাল এবং কালারফুলের মধ্যে কি কম্বাইন করে এসেছে মনে হচ্ছে আমার কাছে এই আর কি। বাট ওভারঅল ছবির কোয়ালিটি বেশ গুড। হ্যাঁ মানে এর আগেটা যেটা দেখলাম ওটা যেরকম ছবি কোয়ালিটি বেশ ভালো ছিল, আবার এটার ছবি কোয়ালিটি কি বেশ ভালো, মানে অনেকটা শার্প, প্লাস কি মোটামুটি ভালো ডিটেলস পাওয়া যায়, ঠিক আছে। তো ওভারঅল অন্যান্য মানে ফোন থেকে এটার ছবি কোয়ালিটি বেশ গুড এই আর কি। তো চলো বিউটি প্লে করি। 2.0 যদিও কিনা অ্যাপারচারটা একটু বেশি মনে হচ্ছে, বাট এটার ক্যামেরার আউটপুট কিন্তু মোটামুটি ভালোই। বাট ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা এই বাজেটে চিন্তাই করা যায় না যে একটা ফ্রন্ট ক্যামেরা এত ভালো দিয়ে দিছে। বাট আলটিমেটলি আউটপুট যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে 12 মেগাপিক্সেলের মতোই লাগতেছে, কিন্তু প্রচুর পরিমাণে ডিটেল এবং শার্পনেস কিন্তু এর পিকচারে রাখতে পারে, যার কারণে যারা পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছিলেন এই বাজেটের মধ্যে তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। অলসো এই জায়গায় কিন্তু ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটা আইপিএস বেশ বড় ডিসপ্লে বলা যায়। এটাও কিন্তু 120 হার্টজ সাপোর্ট করে, আর এটা যদিও কিনা এইচডি রেজোলিউশন, এবং এই বাজারের প্রত্যেকটা ফোনের মধ্যে এইচডি রেজোলিউশন থাকবে, এটা একদমই নরমাল। আর হচ্ছে যে এইটা আমার কাছে ভাই অস্থির একটা জিনিস লাগছে। বাট এখন কথা হচ্ছে যদি আপনি এমন কিছু চিন্তা করে থাকেন যে না আমি অফিসিয়াল ফোনগুলোর বাইরে গিয়ে একটা ফোন কিনবো, কারণ অফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে কি পাই, ইনফিনিক্স, টেকনো, তারপর হচ্ছে অনর, সেমপনি, আরও হাবিজাবিকেও একটা আছে, তো সেই জায়গার বাইরে যদি আপনি যেতে চান তখন মোটরোলার ফোনগুলো কিন্তু আপনি আনঅফিসিয়ালি অনেক কম টাকা দিয়ে ভালো কিছু স্পেসিফিকেশন আপনি পেতে পারেন। এবং যার কারণে কিন্তু মোটরোলার একটা ফোন আমরা এই বাজারে রেখেছি, সেটা হচ্ছে মোটরোলা G06 পাওয়ার যে ফোনটা রয়েছে সেটা, এবং এইটার 464GB পাওয়া যাচ্ছে 15,190 টাকায়। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা 15,190 টাকা দিয়ে 464GB কেন নিব? আচ্ছা আমি একটু এখানে যদি কথা বলি, তো আমি এখানে অবশ্যই মোটরোলা ফোন সাজেস্ট করব না, কারণ বর্তমানে মোটরোলা ফোনে অনেক সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে যারা মোটরোলা ফোন ইউজ করে তারা হয়তো জানো, কারণ মোটরোলা ফোন কিনলে 1 বছর বা 1.5 মাস বা 2 মাস বা 5 মাস পর কি মোটরোলা ফোনগুলো কি সমস্যা দেখা দেয়, যেমন ক্যামেরা ফগ ইস্যু, প্লাস কি মানে অনেক সময় মাদারবোর্ড নষ্ট হয়ে যায় বা চিপসেটটা নষ্ট হয়ে যায়, তখন ফোনটা কি পুরোপুরি ডেড। ওই হিসেব করলে আমি মোটরোলা ফোন কি তোমাকে সাজেস্ট করবো না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। কারণ হচ্ছে মোটরোলার ফোনগুলো আমার কাছে মনে হচ্ছে যে অফিসিয়াল এই ফোনটা থেকে অনেক অনেক বেশি বেটার, এবং এটার স্পেসিফিকেশনটা শুনেন তাহলে হয়তো আপনার কাছে কিছুটা ভালো লাগতেও পারে। প্রথমে আমার কাছে মোটরোলার এই ফোনটার যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার প্রসেসর। এই জায়গায় কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G81 Ultra যে এসএসডিটা এটা তো আগেরটার মতনই, মানে আগের যেরকম 81 পাচ্ছি এটা 81 আলট্রা, জাস্ট 19 আর 20 তবে এখানে আমারই তেমন কিছুই নেই, জাস্ট একটা এনডি লেভেলের চিপসেট দিচ্ছে এই আর কি, তো মোটামুটি ভালো বলতে পারো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। সেইটা আলট্রা, আলটিমেট এবং 81 সেইগুলো সেম হলেও আলট্রাটার পারফরমেন্স কিন্তু সেগুলো থেকে মোটামুটি ভালোই বেশি, 19 আর 20 বলতে পারো। কারণে দেখা যাচ্ছে যে আপনি লং টাইম যখন এই ফোনটাকে ইউজ করবেন, মানে হচ্ছে আপনি 2-3 বছর যখন ফোনটাকে ইউজ করবেন তখন সেই সময় গিয়ে আপনাকে ভালো একটা পারফরমেন্স দিবে। এবং মোটরোলা সফটওয়্যার সাপোর্ট অন্য যে ফোনগুলো এই বাজেটে এতক্ষণ আপনাদেরকে সাজেস্ট করেছি সেইগুলো থেকে কিছুটা বেটার মনে হচ্ছে আমার কাছে, কারণ এটা হচ্ছে একটা অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতো। তার পাশাপাশি সফটওয়্যার সাপোর্টের বেলায় দেখা যাচ্ছে যে মোটরোলা তাদের থেকে অনেক বেশি এগিয়ে থাকে, যার কারণে কিন্তু মোটরোলার এই ফোনটা আপনাদেরকে সাজেস্ট
সাজেস্ট করা। অলসো আপনি চাইলে কিন্তু এটার 6 GB র্যাম এবং 128 GB যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন, কিন্তু প্রাইসটা তখন কিন্তু কিছুটা বেড়ে যাবে। বাট এই জায়গায় ডিসপ্লে হিসেবে তারা দিয়েছে কিন্তু একটা 6.88 ইঞ্চির IPS LCD প্যানেল। ডিসপ্লেটা বেশ বড় সড়ো, ঠিক আছে অবশ্যই, মানে বিশেষ করে যারা মিডিয়া কনজিউম করে তাদের কাছে আই থিঙ্ক বেশ ভালো লাগবে। বাট ডিসপ্লে যে বললাম ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ, যেটা আই থিঙ্ক বেশ বেমানান। বর্তমান 2024 সালে কি এই ডিসপ্লেটা আসলেই বেমানান, ঠিক আছে। এখানে 5 হোল কার্ডার দিলে বলতাম ঠিকঠাক ছিল এই আর কি। তো চলো বিউটি প্লে করি। 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে এবং কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে ডিসপ্লের মধ্যে, যেগুলো কিন্তু এর আগের একটা ফোনের মধ্যেও নাই বললেই চলে। ক্যামেরার দিক থেকেও কিন্তু এটা পিছিয়ে নাই। এই জায়গায় কিন্তু মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার কারণে ক্যামেরা থেকেও কিন্তু ভালো একটা আউটপুট এই জায়গায় পাবেন এবং এটা দিয়ে সর্বোচ্চ কিন্তু 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। আর এই জায়গায় ব্যাটারি হিসেবে দিয়েছে ভাই ম্যাসিভ একটা ব্যাটারি, 7000 mAh এর ব্যাটারি, মানে 7000 mAh এর ব্যাটারি, মানে এটা আসলে একটা বড় সড়ো ব্যাটারি দিয়েছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে মানে এই পর্যন্ত যতগুলো ফোন দেখলাম আমরা এখন এই ভিডিওতে, তো সবচেয়ে বড় ব্যাটারি দিয়েছে এই মোটরোলার ফোনে, 7000 mAh বিশাল বড় ব্যাটারি, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে, তো ওই হিসেব করলে ব্যাটারি বার্ন খুব কম করবে, তো অনায়াসে তুমি 2 থেকে 3 দিনের মতো কি নর্মাল ইউজে ব্যানে কি ব্যাকআপ পাবে, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর যদি হেভি ইউজ করো 1.5 থেকে তো 2 দিন ধরে রাখতে পারো ব্যাকআপ পাবে, যেটা আসলেই ভালো। বাট তারপর আমি মোটরোলার ফোন এখন সাজেস্ট করি না, তোমরা অবশ্যই স্যামবার একটা ভিডিও আছে সেটা তাহলে দেখতেই পারো। তো চলো বিউটি প্লে করি। এই বাজেটের ফোনগুলো থেকে আশাই করা যায় না এটাকে একবার চার্জ দিলে আই থিঙ্ক সো আপনি ভুলে যাবেন যেটাকে কবে চার্জ দিছিলেন। এত মানে খুশি হওয়ার কিছু নেই, মোটামুটি বলতে পারেন যে 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা এই বাজেটে চলে। এবং এর বক্সের মধ্যেই কিন্তু আপনি একটা 18 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, যেটা 7000 mAh হিসেবে আমার কাছে অনেক কম মনে হয়েছে, অবশ্যই আর একটু বেশি দরকার ছিল। এনিওয়ে এই বাজেটের মধ্যে এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এক কথায় কোনটাকে সাজেস্ট করবো, যদি আপনি অফিসিয়াল কিনেন Helio 45 যেটা রয়েছে সেটা চোখ বন্ধ করে নিয়ে নেন, যে জায়গা থেকেই পান। আর যদি আপনি আনঅফিসিয়ালের দিকে যেতে চান তাহলে Motorola G06 পাওয়ার যে ফোনটা রয়েছে সেটা আপনি দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে কিংবা এই বাজেটে আমি কোনো ফোন মিস করে গেছি কিনা সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো যাই হোক, এই সেকেন্ডে ভিডিওটি শেষে গেলো আমরা দেখে নিলাম টপ 5 ফোন অ্যারাউন্ড 50K, ঠিক আছে 15K। তো 15,000-এর মধ্যে আমার সেরা 5টি ফোন দেখলাম। তো আমি যদি বলি অবশ্যই আমি মোটরোলা ফোনটা সাজেস্ট করবো না, কারণ মোটরোলা ফোনে এখন ফগ ইস্যু প্লাস কি ডিসপ্লে ডেড হয়ে যায়, প্লাস আবার কি মানে চিপসেটটা নষ্ট হয়ে যায়, ফোন পুরো ডেড, ঠিক আছে। ওই হিসেব করলে আমি মোটরোলা ফোন কখনোই সাজেস্ট করবো না, তোমরা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারো। আর আমি যদি বলি কোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, অবশ্যই Helio 45, এটা একটা বলতে পারো অলরাউন্ডার ফোন এই বাজেটের মধ্যে। মানে ক্যামেরাটা মোটামুটি ভালো, প্লাস ব্যাটারিটা ভালো, প্লাস ডিসপ্লেটাও ডিসপ্লেটা বেশ ভালো, বেশ গুড, প্লাস কি তোমার কি এখানে ব্যাটারিটা কি বেশ ভালো একটা ব্যাকআপ পাওয়া যায়। মানে এক কথা অলরাউন্ডার ফোন হিসেবে যদি ধরি তাহলে অবশ্যই Helio 45 ওটা আমি চয়েস করবো এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা ভেঙে গেছে, যার জন্য গলার এই অবস্থা, তো আই থিঙ্ক তোমাদের কাছে আই থিঙ্ক বেশ ভালো লাগবে এই আর কি। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।